এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকে সোজাসুজি স্বর্ণালী। গোটা দেশ যেখানে একাধিক ইস্যু নিয়ে বারবার সেখানে খবরের শিরোনামে উঠে আসছে অনেক কিছু, অনেক অশান্তি, অনেক হাঙ্গামা, সেখানে পশ্চিমবঙ্গ, আমরা বলতাম একসময় যে পশ্চিমবঙ্গ আজ যেভাবে গোটা দেশ আগামী কাল ভাবে, সেই পশ্চিমবঙ্গ ক্রমশ এখন উন্নয়ন অগ্রগতির তরিতে ভেসে পড়েছে। একের পর এক নতুন পলিসি, একের পর এক নতুন নতুন সুযোগ, বন্ধ হয়ে যাওয়া কারখানার খুলে যাওয়া এবং তার সঙ্গে একাধিক কর্মসংস্থানের যোগ প্রতিদিন পশ্চিমবঙ্গের ইতিহাসে যোগ হতে হতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের তো এটাই গৌরব ছিল, যে গৌরব এতদিন ধরে চলে গিয়েছিল, মুছে গিয়েছিল। শুধু চপ, কাশফুল, বালিশ, বিছানা, চা, ঘুগনি এতে আটকে গিয়েছিলাম আমরা। পশ্চিমবঙ্গ যখন এগোচ্ছে, যখন উন্নয়নের সেই স্রোতে ভাসছে, পরবর্তী প্রজন্ম পশ্চিমবঙ্গে যখন তাদেরকে অন্য কোথাও গিয়ে কোনো বিক্ষোভ, কোনো অ্যাজিটেশন, কোনো জায়গায় মাথা খুঁড়তে হবে না, যারা নিজের রাজ্যে কর্মসংস্থানের সুযোগ পাবে, যখন এমন একটা পরিসর তৈরি হচ্ছে। আপনারা শুনলেন যে আজকেও বিধানসভায় শিল্পমন্ত্রী তাপস রায় তিনি বলেন যে দরকার পড়লে আমি মন্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে ঘুরবো, আমি যাব বিভিন্ন কোম্পানির কাছে তাদেরকে এখানে নিয়ে আসার জন্য। যখন আমরা নতুন সংস্কৃতি তৈরি করতে পারছি, নতুন আবহাওয়া পরিসর তৈরি করছি, তখনও কিছু পুরনো পচা রোগ, কিছু পুরনো পচা গন্ধ আমাদের পিছু ছাড়ছে না। যেমন অশালীনতা। বাঙালির ক্ষেত্রে, বাঙালির সংস্কৃতিতে, বাঙালির শব্দে, বাঙালির ব্যবহারে, বাঙালির কালচারে যা চিরকাল অনেক দূরের বিষয় ছিল, বাঙালির সঙ্গে সভ্য ভদ্র শব্দগুলো এমনি যোগ হতো, সেই বাঙালি, সেই পশ্চিমবঙ্গের মানুষ, তার রাজনীতির লোকজনেরা এমন অশালীন রাস্তায় হাঁটছে শুধুমাত্র হেরে গিয়ে। মাথার ঠিক নেই কখন কাকে কি বলছেন, কখন কি করে ফেলছেন। কিছু জিনিস এখনো পিছু ছাড়ছে না। ব্যালেন্স করা খুব প্রয়োজন, কিন্তু ঘটনাচক্রে যেখানে সবাই সামনের দিকে এগোতে অভ্যস্ত, আমরা এগিয়ে যেতে অভ্যস্ত, ঠিক সেই সময়তে এই পুরনো বস্তা পচা নোংরা একটা সংস্কৃতি নিয়ে কারা পিছন থেকে টেনে ধরছে সেটাও একটু জেনে রাখা দরকার, চিহ্নিত করা দরকার এই মুখগুলো, কারণ যাতে কোনোদিনও এই ধরনের চেহারা আর বাঙালিকে এগিয়ে যাওয়া থেকে আটকাতে না পারে ভবিষ্যতে। সোজাসুজি স্বর্ণালীতে মুখোশটা খুলবো কয়েকজনে, আর তার সঙ্গে কিভাবে আমরা এগোচ্ছি সেই ছবিটাও আজ দেখাবো। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আমি বলছিলাম যে আমাদের এই সংস্কৃতি, গতকালও আলোচনা করেছিলাম যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই অশালীনতা কবে থেকে আমদানি করা হলো, কিভাবে এই ধরনের অপসংস্কৃতি, যা খুশি তাই বলা, এগুলো একটু একটু করে আমাদের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। আজকে নতুন বেশ কিছু দিশা, বেশ কিছু রাস্তা নিয়ে আলোচনা করবো একটু পরে। তবে তার আগে দেখাই যে এমন কিছু ঘটনা যে ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ায় কল্যাণে ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু এই ঘটনাগুলো আসলে কি এমনি স্বতঃস্ফূর্তভাবে ঘটনা হচ্ছে নাকি ইচ্ছাকৃতভাবে ঘটনা হচ্ছে। যদি আপনারা বলেন আমাকে যে স্বতঃস্ফূর্তভাবে ঘটনা হচ্ছে স্বর্ণালী, তাহলে আমি বলবো যে এই মানুষগুলো এতদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে থেকে, মানুষের ভোটে জিতে এতদিন ধরে তাহলে আমাদের ওপরে ছড়ি ঘোরালো কোন আক্কেলে? যদি জানতামই আমরা যে মানুষগুলোই এইরকম কাদা মেখে বসে আছে। আর যদি বলেন যে না এটা ইচ্ছাকৃত, তাহলে বলতে হয় যে যখন পশ্চিমবঙ্গ আবারও
ভারতের মধ্যে আলাদা করে উঠে আসছে, বিকশিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে, সেখানে প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর লোক নিয়ে আসছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এমন কিছু ভাষা, এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, এমন কিছু ভাষা প্রয়োগ করছে, এমন কিছু অসভ্যতা, অশালীনতা ব্যবহার তৈরি, মানে উদাহরণ তৈরি করে রাখছে যাতে আমাদেরকে বদনাম করা যায়। তেমন একটা ঘটনা ঘটলো আজ লোকসভায়। কি ঘটনা জানিয়ে রাখি, লোকসভা থেকে আজকে সাসপেন্ড করা হলো তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এনসিপিআই এর মহিলা সাংসদ, ঘটনাচক্রে এনসিপিআই এর মহিলা সাংসদ কারা? এনসিপিআই এর মহিলা সাংসদ হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন মহিলা সাংসদ। তারা তো সবাই দলে দলে গিয়ে এনসিপিআই তে যোগদান করেছেন। কে নেই সেখানে? কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে শতাব্দী রায় থেকে শুরু করে তারা দলে দলে সেখানে যোগদান করেছেন। তাদেরকে নাকি গালিগালাজ করা হয় সংসদে দাঁড়িয়ে, অশ্লীল ভাষায়, কুৎসিত ভাষায় গালিগালাজ করা হয়। মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় কথা বলা হয়, যদিও ভালো ভাষায় অসংসদীয়, আসলে গালি গালাজ বা কোট আনকোট খিস্তি, সেইটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রয়োগ করেন সংসদে দাঁড়িয়ে। কত বাঙালির নাম উজ্জ্বল করছে না এরা? এই যে বাংলা বাঙালি নিয়ে এতদিন ধরে হাওয়া গরম করে এসেছিল, কত মুখ উজ্জ্বল হচ্ছে আমাদের যে একজন বাঙালি সাংসদ, সে নিজের দলের প্রাক্তন সাংসদদের, যারা তার দল থেকে সদ্য এই বিজেপি জেতার পর যারা অন্য একটা রাজনৈতিক দলে গিয়ে নাম লিখিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলে যাচ্ছে সংসদে দাঁড়িয়ে। এবং তার জন্য এর আগে আমরা দেখেছিলাম যে অধ্যক্ষকে চিঠি লিখেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। আজকে আবারও সে একই ধরনের ঘটনা হয়, কল্যাণকে সংসদের যে কক্ষ সেখান থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রীতিমতো অধ্যক্ষ তিনি বলেন যে আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে বলছি আমি, তাকে বের করে দেওয়া হয় এবং সংসদে বিশৃঙ্খলার জন্য সাসপেন্ডও করা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। একদিনের জন্য নয়, এই যে গোটা বাদল অধিবেশন চলছে, বর্ষাকালীন যে অধিবেশন, সেই গোটা বাদল অধিবেশন এবং যে অধিবেশনে একাধিক বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, একাধিক বিল পাশ হওয়ার কথা রয়েছে, সেই গোটা বাদল অধিবেশন থেকে তাকে সাসপেন্ড করা হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্ন এই জায়গাতেই আমাদের বুঝতে হবে, এতদিন পর্যন্ত যারা বাংলা, বাঙালি, বাংলার কালচার, সংস্কৃতি, এই বই বেরোচ্ছে, এই কবিতা বেরোচ্ছে, এই কবিতার মেলা হচ্ছে, এই বই মেলা হচ্ছে, যাদেরকে নিয়ে এসে ধূপ ধুনো দিয়ে আরাধনা করে যাদেরকে বড় বড় চেয়ার দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ অতিথি সাজিয়ে রাখা হয়েছে, এবং তার সঙ্গে ধামাধারী আরও কিছু রাজনৈতিক দল যারা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কখনো শূন্যয় থাকে, কখনো একে থাকে, তারা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুরে সুর মিলিয়ে মিলে সুর মেরা তুমহারার মতো বলে এসছে নাকি এদেরই দায়, এদেরই ঠেকা নাকি বাংলার ভাষা, বাঙালির মন, বাংলার ঘরে যত ভাই বোন, তাদের নাকি ঠেকা নিয়ে বসেছিলেন তারা। আর আজ গোটা দেশের কাছে আমাদের মুখ ডোবাচ্ছে, গোটা দেশের কাছে আমাদের অপমান, গোটা দেশের কাছে আমাদের মুখ লুকাতে হচ্ছে এই সমস্ত মানুষদের জন্য যারা নিজের দলের প্রাক্তন মহিলা সাংসদদের অশ্লীল ভাষায়, কুরুচিকর ভাষায়, কুৎসিত ভাষায় গালি গালাজ খিস্তি করেন। কোথায় গিয়ে? না, সংসদে গিয়ে, দিল্লিতে গিয়ে। গোটা দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে সেখানে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন, তাদের দলের নির্বাচিত সাংসদরা রয়েছেন, অনেক মহিলা সাংসদও রয়েছেন। তারা শুনছেন যে পশ্চিমবঙ্গের একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বাকি তার দলের প্রাক্তন সাংসদ যারা মহিলা সাংসদ, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন, খিস্তি মারছেন। ফুটপাতেরও অধম, সাধারণ ফুটপাতের কলতলার ঝগড়াতে এ ধরনের এত খিস্তি খেউর কেউ করে না, যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে করেন। কি মুখ উজ্জ্বল হচ্ছে, বাঙালি হিসেবে খুব গর্ববোধ হচ্ছে। আমি তাদেরকে বলছি, আমার এই সময় এই শোতে যারা দর্শক এই মুহূর্তে রয়েছেন, যারা হয়তো ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে এসছেন বা সিপিএম কে সাপোর্ট করে এসছেন, যারা মনে প্রাণে বিজেপি বিরোধী, তাদের কাছে আমার প্রশ্ন, খুব মুখ উজ্জ্বল হচ্ছে, গর্বে বুকটা ফুলে উঠছে, নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে খুব গর্ববোধ হচ্ছে। প্রশ্ন বিজেপি, তৃণমূল, সিপিএম এদের নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে বাংলা, বাঙালির
ধ্বজাধারী হিসেবে যারা এতদিন ধরে নিজেদেরকে ক্লেম করে আসলো, দাবি করে আসলো, তারা নাকি বাংলা ভাষা বাঙালি নিয়ে খুব চিন্তিত, তাদের এই কাজ। তারা বলে এসছে বিজেপি হচ্ছে বাঙালির শত্রু, তারা নাকি বাঙালির বন্ধু, তারাই নাকি আসল বাঙালি। এই হচ্ছে তার কাজ, কথাই এর কাজেই। আমি ব্যক্তিগতভাবে একজন মহিলা হিসেবে অত্যন্ত অপমানিত বোধ করছি। আমি মনে করছি যে সংসদে দাঁড়িয়ে একজন বাঙালি মহিলা সাংসদকে যদি কেউ কুরুচিকর ভাষায় অপমান করে, গালি গালাজ খিস্তি সেই সমস্ত করে, তাহলে আমার মনে হয় গোটা বাংলার সমস্ত মহিলাদের সেটা অপমান, কারণ তারা জাতীয় স্তরে গিয়ে বদনাম করছে বাংলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তেমন একজন মানুষ, এবং এরপর সাসপেন্ড হওয়ার পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শুনুন। 20 बेईमान को हम लोग देख लेगा, हम लोग का हमको इधर सस्पेंड करके क्या करेगा? घर से सब निकलने नहीं सकता है, घर से सब निकलने नहीं सकता है। 20 आदमी का पार्टी है ना, 1.5 महीना में एक मीटिंग किया है कलकत्ता में। 20 वोटर भी नहीं है उनका, कुछ नहीं है, एक आदमी का एक वोट भी नहीं है बंगाल में। अब को देखा जो कंपनी खुला है उनको कोई वोट है बंगाल में? है इनका, ये लोग 20 है, 20 ही वेस्ट बंगाल में है और इसका साथ कोई नहीं है। सब गद्दार है, बेईमान है, क्या करेगा भाई? लेकिन आपको सस्पेंड कर दिया। वो सस्पेंशन बारे में सौगता बोल दिया आपको, नथिंग टू बी एडेड। सी यू टुमारो, विल सी यू टुमारो। टुडे इज नॉट द लास्ट डे, टुमारो इज ऑल्सो देयर, द आफ्टर टुमारो इज ऑल्सो देयर, देयर आफ्टर टुमारो इज ऑल्सो देयर। एक बरस का बाद ये सरकार गिर जाएंगे। হাত পা নেড়ে কদাকার অঙ্গভঙ্গি করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও বহু কাজ করেছেন। সংসদে দাঁড়িয়ে তিনি মিমিক্রি করেছেন, ব্যঙ্গ করেছেন স্পিকারের। এর আগে তার বহু ধরন রয়েছে। বাংলায় মাঝে মাঝে কেউ যদি অত্যন্ত দুর্মুখ হয় তার জন্য একটা কথা প্রয়োগ করা হয়, মুখ খুললেই নর্দমা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে। যে ধরনের মানুষ রাজনীতির কলঙ্ক, বাংলার কলঙ্ক, বাঙালির কলঙ্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা মুখ খুললেই হাইড্রেনের মতো দুর্গন্ধ বেরোয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা মুখ খুললেই নর্দমার মতো দুর্গন্ধ বেরোয়। এরা যে রাজনৈতিক দলের সম্পদ, সেই রাজনৈতিক দলেরও একই অবস্থা হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে ধরনের ভাষা প্রয়োগ করে বাংলাকে যে জায়গায় নামাতে চাইছে, তাদেরও একই অবস্থা হবে। অথচ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের এতদিন পর্যন্ত যারা সসম্মানে মাথায় তুলে নেচেছে, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যারা দলের সম্পদ বলে মনে করেছে এবং সেই দলকেও বাংলার বড় সম্পদ বলে মনে করেছে, কি অসাধারণ ব্যাপার। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বাঙালির হয়ে বাঙালির প্রতিনিধি হয়ে এতদিন ধরে কলকাতা শহরের শিল্প, সাহিত্য, কবিতা জগৎ, সেখানে কত সম্মান পেয়ে এসেছে। আমার জানতে ইচ্ছে করে মাঝে মাঝে সেই সমস্ত বিভিন্ন ভাষা একাডেমি, বাংলা একাডেমি, ওই একাডেমি, বিভিন্ন বইমেলা কর্তৃপক্ষ যারা এই সমস্ত তৃণমূল কংগ্রেসের এই সমস্ত মুখ খুললে নর্দমা মার্কা পাবলিকদেরকে সিংহাসনে বসিয়ে তাদের পাদুকা মাথায় নিয়ে দিনের পর দিন লাস্ট 15 বছর ধরে কলকাতা শহরে পশ্চিমবঙ্গে শিল্প সাহিত্যের চর্চা করে এসেছে, তারাও বা কারা? এই হচ্ছে এদের অবস্থা, নর্দমার মতো দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা যতই বলি আমরা এগিয়ে যাব, আমরা যতই বলি এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, শিল্প হচ্ছে, রোজগার মেলা হচ্ছে, শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্যকে আরো উন্নত করতে হবে, আরে বেসিক ব্যাপার। যদি পশ্চিমবঙ্গের রাজনীতির লোকজনের এই ধরনের কদর্য ভাষায় কথা বলা শুরু করে, তাও রাজ্যে নয়, রাজ্যের বাইরে গিয়ে, দিল্লিতে গিয়ে, তাহলে কোনোদিনই এই রাজ্যের জন্য, বাংলার জন্য, বাঙালির জন্য, বাঙালি মেয়েদের বাইরে গিয়েও সম্মান পাওয়ার জায়গা থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কম্পালশন আছে, উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। হয়তো আর কটা বছর, হাতে গুনে হয়তো 2-3 বছর, এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোথাও অস্তিত্ব থাকবে না। তো যতদিন এরা থাকবে ততদিন তারা দুর্গন্ধ ছড়িয়ে যাবে। একজনের বক্তব্য শোনাবো, কাকলি ঘোষ দস্তিদার, তিনি এনসিপিআই এর সাংসদ। তিনি কি বলছেন এই বিষয়ে একবার শোনাবো ঝট করে।
দেখুন, উনি নারী বিদ্বেষী এবং বারংবার উনি মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। আমি এটাই থেকে আজকে আলোচনা শুরু করবো। যে সমস্ত অতিথিরা আমার সঙ্গে রয়েছেন তাদের কাছে সরাসরি যাবো এই একটাই প্রশ্ন নিয়ে, যে সত্যি বাংলার মুখ কতটা উজ্জ্বল হচ্ছে। সুদীপ্ত গুহ আমার সঙ্গে অনলাইনে যোগদান করেছে, তার কাছে আমি সবার আগে যাব যে যখন একটার পর একটা ইন্ডাস্ট্রির সম্ভাবনা হচ্ছে, আমরা এগোচ্ছি এবং এখানে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এখানে একটার পর একটা ডেভেলপমেন্টের কথা চলছে, সেখানে দেশের বাইরে গিয়ে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মুখ, বাঙালির মুখ, বাঙালি মেয়েদেরকে অপমান করছেন, তারা কোন উদ্দেশ্যে করছেন, এতে আদৌ আমরা শেষ পর্যন্ত এগোতে পারবো না। বলা হয় যে যখন মানুষ এগোতে থাকে তখন কিছু কিছু ভুল পেছনে সংশোধন করে নেওয়া উচিত, একবার পিছন ফিরে তাকানো উচিত যে ভুলগুলো মানুষ করলো যেন আর না করে। যদি সত্যি সত্যি রাজনীতির পরিভাষা এই হয় তাহলে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে আর ভবিষ্যতে অনেক কিছু রেকটিফাই করে নেওয়ার আছে। সুদীপ্তদার কাছে সুদীপ্তদা কি বলবেন? 2 মাস এই সিপিএম এবং তৃণমূলের মধ্যে একটা কম্পিটিশন চলছে যে কারা এই 30% ভোট পাবে, মানে 30% বাল্ক ভোট যাদের দিকে যাবে তারা আগামী দিনে বিরোধী পক্ষ হবে। এবার আপনি শ্রীরামপুর কেন্দ্রে লক্ষ্য করুন যে কিভাবে ভোটিংটা হয়, কিভাবে এই যে কাকলি দেবী বললেন না যে অত্যন্ত দুর্মুখ এবং অত্যন্ত নারী বিরোধী, শ্রীরামপুর কেন্দ্রের একটা অংশ থেকে 100% ভোট পেত এই কল্যাণ, কারণ সেই অংশের ভোটাররা তারা নিজেরাও নারী বিরোধী, তারা নারীদের পায়ের তলায় রাখতে মানে পছন্দ করে, যে জন্য তাদের কাছে কল্যাণ যখন নারী বিরোধী কথাবার্তা বলতো তাদের মনে হতো এই তো এই লোকটা নামে বন্দ্যোপাধ্যায় হলেও একেবারে আমাদের লোক, চাইছে মহিলাদের পায়ের তলায় রেখে দিতে। কল্যাণ দেখছি ওকে যদি বা ওর পার্টিকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে ওকে এই নারী বিরোধী কথা, কারণ দেখুন একদিকে সিপিএম ক্রমাগত হিন্দু দেবদেবীদের অপমান করছে গত 2 মাস, রামচন্দ্রকে অপমান করছে এটসেট্রা এটসেট্রা, আপনি দেখেছেন যত রকম ভাবে অপমান করা দরকার, ইউসিসি বিরোধিতা করছে, গরুকাটাকে এরা সাপোর্ট করেছে। এবার এদের তো তার বিরুদ্ধে তো যেতে হবে। এবার এরা এই ধরনের নারী বিরোধী কথা বলে দেখাচ্ছে যে ভাই আমরা তোমাদের লোক, তোমরা আমাদের ভোট দাও, এই 30% ভোটটা যেন সিপিএম না চলে যায়, তোমরা এই ভোটটা আমাদের দাও। আমরা দেখো আমরা মহিলাদের কিরম ভাবে কথা বলি, তোমরা এই 30% লোক তোমরা মহিলাদের যেভাবে ভাবো, তোমরা মহিলাদের যেভাবে পায়ের তলায় রাখতে পারো, যে গালাগালগুলো মহিলাদের দিচ্ছে দাও, আমরা সেভাবে থাকতে পারি। আর দ্বিতীয়ত ম্যাডাম আপনি যেটা বললেন যে ডেভেলপমেন্ট, 2011 তৃণমূলের যে ইস্তাহার সেখানে লেখা ছিল আমরা এক্সিডেন্ট দেবো না এবং আমরা জমি দেবো না। আমাদের সেদিনই কিন্তু বোঝা হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ইন্ডাস্ট্রি চান না। প্রথমত উনি এসছেন টাটাকে ছাড়িয়ে দিয়ে, টাটাকে ঢুকতে দেননি উনি, দ্যাট ইজ নাম্বার 1। আর ঢোকার পর উনি অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প আপনি ছেড়ে দিন, উনি 2009, 10 এবং 11-তে যেসব রেল প্রজেক্টের কুমির ছাড়া দেখিয়ে ক্ষমতায় এসছেন সেই প্রকল্পগুলো উনি পশ্চিমবঙ্গে এসে করতে দেননি। এতদিন পর আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে সেই প্রকল্পগুলিকে গ্রিন সিগন্যাল দিতে হচ্ছে। ফলে এরা ডেভেলপমেন্ট নিয়ে কোনোদিন পড়া না, একটা এদের নিয়ে যে একটা 30% জনসংখ্যাকে শোষণ করো, তাদের বোঝাও যে আমরা তোমাদের লোক, বুঝিয়ে এখান থেকে টাকা পয়সা আর্ন করো, এই করো। আপনি কল্যাণ ব্যানার্জি কোনো নয় জানি না, কল্যাণ ব্যানার্জি তৃণমূলের ওকালতি করে, এতদিনও গভর্নমেন্টের বিভিন্ন কেসও বিনা পয়সায় পেত। আগামী দিনে যদি অডিট হয় তাহলে মানে ওকে যেভাবে এই কেসগুলো দিয়েছে স্টেট গভর্নমেন্ট ভীষণভাবে বেঁচে যাবে। আমি একটাই কথা বলতে পারি যে ওর ব্র্যান্ড হলো একটা অসভ্য লোক। আজকে কাকুলি দেবী বলছেন যে এই নারী বিরোধী, কিন্তু ও তো নারী বিরোধী বলেই গত 20 বছর এমপি ছিল, বা গত 25 বছরও এমপি। ও নারী বিরোধী বলেই সেটা। এখন তো কান্নাকাটি করে লাভ নেই, আপনারা এদের মাথায় তুলেছেন। আজকে মানে ফ্র্যাঙ্কেস্টাইন আপনাদের গলা টিপছে, আপনারা ভেবে দেখুন এই জিনিসটা। মানে আমি জানি না যে শতাব্দী রায় বা কাকলি ঘোষ দস্তিদার এখন এই নারী বিরোধী, নারী বিদ্বেষী বলে কি মন্তব্য, কি বলতে চাইছেন? গত 15 বছর ধরে একটা নারী বিরোধী, নারী বিদ্বেষী সরকার আমরা হজম করেছি সুদীপ্তদা।
গত 15 বছর ধরে এই একই ট্র্যাডিশন চলেছে। আজকে এরা কথা বলছেন, এরা সংসদে গিয়ে কথা বলছেন, রাজ্যের বাইরে গিয়ে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি আবারও দিল্লি যাবেন, আরো অনেক কিছু নাকি কর্মসূচিতে তিনি যোগদান করবেন। আরে নিজের রাজ্যের অবস্থা কি করে রেখেছেন তিনি? আর আমার সবথেকে অবাক লাগে এতদিন পর্যন্ত এই দলকে যে দলের ভাষা এরকম, যে দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বাংলা মেয়ে বাঙালিদের এইভাবে বেইজ্জত করছে, তারাই বা কারা যারা এদেরকে এতদিন পর্যন্ত সিংহাসনে বসে তাদের পাদুকা মাথায় নিয়ে বড় বড় বাংলা একাডেমি, ভাষা একাডেমি, কবিতা সম্মেলন, ভাষা সম্মেলন, বইমেলা এত কিছু করে এসেছে। তৃণমূল কংগ্রেসকে তাদের কাছে আইকন বানিয়ে কি তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলা এবং বাঙালির নাকি একমাত্র প্রতিনিধি, তারাই বা কারা? তাদের রিয়াকশনই খুব নিতে ইচ্ছে করে মাঝে মাঝে আমার। আমি আসছি আপনার কাছে, তবে তার আগে একটা ঝট করে ব্রেকিং নিয়ে বলছিলাম যে আমরা যখন এগোচ্ছি তখন পিছনে টেনে ধরছে কারা? যারা রইল পিছিয়ে তারা পিছিয়ে পড়ে থাকতেই পারে, কিন্তু ঘটনাচক্রে হচ্ছে যদি পিছিয়ে পড়ে থেকে দরজা বন্ধ করে সন্ধ্যেবেলা চপ মুড়ি খেতে খেতে ফেসবুক লাইভ করেন তাহলে কোনো প্রবলেম নেই, যেরকম করেন একজন। কিন্তু পিছিয়ে থেকে যদি কেউ পার্লামেন্টে গিয়ে, সংসদে গিয়ে বাঙালির নাম বদনাম করে এসে সেখানে গিয়ে গালি গালাজ খিস্তি খেউর করে আসেন, তাহলে নিঃসন্দেহে সমস্যা আছে, কারণ সেই দুর্গন্ধটা দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা যখন এগোচ্ছি তখন পিছিয়ে ধরছে কারা? কেন বলছি এই কথা? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর দিয়ে রাখি, আমি আসছি বাকিদের কাছে। দুর্গাপুরে পশ্চিমবঙ্গ সরকারের রোজগার মেলা শুরু হলো আজ থেকে। শুধুমাত্র রোজগার মেলা শুরু হওয়া নয়, রোজগার মেলা থেকে চাকরি দেওয়া হলো। গুজরাটের সানন্দে চাকরি নিয়োগপত্র দেওয়া হলো আজ দুর্গাপুরে এই রোজগার মেলা থেকে, যা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে। 309 জনের হাতে তুলে দেওয়া হয় এই নিয়োগপত্র। আমি ফুল ফ্রেম এই ভিজুয়ালটাকে একবার দেখাতে বলবো। দুর্গাপুরে পশ্চিমবঙ্গ সরকারের রোজগার মেলা শুরু হলো। রোজগার মেলা থেকে চাকরি পেলেন বাংলার তরুণীরা। গুজরাটের সানন্দে চাকরি নিয়োগপত্র দেওয়া হলো এবং 309 জনের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। আমি এই পজিটিভই বলছি, এখন পজিটিভ নেগেটিভও বলে দিতে হয়, কারণ না হলে কোথায় মাঝখানে গালিগালাজ ঢুকে যায় বোঝা মুশকিল। আমি আসছি, আমাদের বাকি যারা রয়েছেন স্টুডিওতে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, রয়েছেন আইনজীবী নবনীতা চ্যাটার্জি এবং অনলাইনে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারও। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি রিয়াকশন নিয়ে একটু সজলদার কাছে। সজলদা, পজিটিভ খবর নেগেটিভ খবর দুটো ভাগ করে নিতে হয় এখন পশ্চিমবঙ্গের সাংবাদিকদের মহা জ্বালা, অন্তত আমাদের তো বটেই। কারণ যখন পশ্চিমবঙ্গ এগোচ্ছে বা আরও অনেক কিছু পজিটিভ খবর রাখতে হয়, তখন এটাও দেখাতে হয় যে কল্যাণ ব্যানার্জির মতো লোকজনেরা যারা সংসদে গিয়ে শুধুমাত্র গালিগালাজ করার জন্য, তাও নিজের দলের প্রাক্তন মহিলা সাংসদদের অশ্লীল ভাষায়, কুৎসিত ভাষায়, কুরুচিকর ভাষায় গালিগালাজ করার জন্য সাসপেন্ড হচ্ছেন, কি বলবেন? আমি তার আগে আপনাকে একটা কথা বলি। আপনি একটু রোজগার মেলা দেখাচ্ছিলেন, পজিটিভ খবরটা যেখান থেকে শুরু হলো, যে আপনি বলছেন যে 309 জন, তাই তো? 309 জনকে আজকে গুজরাটের সানন্দে চাকরি দিয়েছে, মানে সে প্রাইভেট চাকরি, আমাদের সরকার সেগুলো সব নিয়োগপত্রগুলো হাতে তুলে দিয়েছে। এটা আমার কাছে কিন্তু 100% পজিটিভ খবর নয়। এই সানন্দে যেতেই হতো না। এই ছেলেগুলো 309টা ছেলে নতুন করে আজকে বাংলা চাললো, পেটের তাগিদে দিতেও হলো, নিল মানুষ। কিন্তু আজকে যদি আগের সরকার এই ব্লান্ডারগুলো না করতো, এই তৃণমূল নামক দলটা যদি এই ব্লান্ডারগুলো, এই বাঁদরামিগুলো না করতো, তাহলে তাদের সানন্দে যেতে হতো না। এবার আসছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আজকে নারী বিদ্বেষী বলছে, হ্যাঁ, ওদের দলের লোকেরাই, কিন্তু এ তো অনেক দিন থেকে। দেখুন, ওই এনসিপিআই করুন আর যাই করুন, আমার কাছে দুটোই তৃণমূল এ হতে পারে, তৃণমূল বি হতে পারে, আমার কাছে দুটোই তৃণমূল। আচ্ছা, আপনি বলুন তো, মহুয়া মৈত্রকে আমি দু চক্ষেও দেখতে পারি না, অসহ্য। কিন্তু আমি ওই ধরনের নোংরা কথা, খারাপ কথা ওনার সম্বন্ধে যে ধরনের ভ্যাঙানো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে ভ্যাঙানো। উনি শুধু নারী নয়, উনি বুদ্ধদেব বাবুকে করেছেন। আচ্ছা, এর আগে উনি আমাদের ভারতবর্ষের উপরাষ্ট্রপতিকে করেছেন, হ্যাঁ, ভেঙিয়েছেন, তার শারীরিক এটাকে বিকৃত করে কিভাবে দেখিয়েছেন, এটা মানে দেখিয়ে হাততালি নিয়েছেন, টিভি ক্যামেরা করেছেন। আচ্ছা,
এরপরে বলছি, ধরুন এই কদিন আগে দোলের সময় মহিলাদের কি সুন্দরভাবে রং মাখিয়েছেন টার্গেট করে করে, সেগুলো আপনারা সবাই দেখেছেন। তখন তো কেউ মুখ খোলেনি, আমার কাছে কাকলি ঘোষ দস্তিদার সে যতই কাগজে বসার চেষ্টা করুক, আমার কাছে তারা মোটেও ভালো না। আমি আপনাকে বলছি, এই কাকলি ঘোষ দস্তিদার, আমি একটা টিভি চ্যানেলে ছিলাম, সেখানে উনি বসে বলেছিলেন একটা বিতর্কে, সেটা নিয়ে বিতর্ক হয়েছিল, যে তখন কিছু ডাক্তাররা নাকি তখনকার দিনে কোলে বসে ডাক্তার হয়ে যেত, কোলে বসে নাম্বার পেত। কোলে ওই তো নাম্বার, মহিলা ছাত্রীরা, চিকিৎসা মহিলা ছাত্রীরা নাকি ডাক্তারদের কোলে বসে নাম্বার আপনি পেত। আমায় বলুন, কালকে ভাইপো বলল পিসি, আর পিসির কথা তো ছেড়েই দিন, সে তো বল কিছু বাকি নেই, যেটা মানে অন ক্যামেরা স্টেজের ওপর দাঁড়িয়ে তিনি বলেছেন। তো ভাই, আমরা গাছে আপনি কি ল্যাংড়া আম চান? আমরা গাছে তো আমরাই হবে, তাই হয়েছে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে লোকসভায় গিয়ে চুপ কিট 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 খেলেছে, সেদিনই ওকে কান ধরে বার করে দেওয়া উচিত ছিল। আমি বলছি, অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বসে আলোচনায় গ্লাস ভাঙাভাঙি করেছে, বোতল ভাঙাটা স্বভাব, গ্লাস ভেঙে ফেলেছে। আপনি বলুন তো, একে কি ঢুকতেই তো দেওয়া উচিত? আমি এদের থেকেও আমি মানুষকে বলবো যে এমন মানুষদের অন্তত আর লোকসভায় পাঠাবেন না। এরা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে, এটা বাংলার মধ্যে সীমাবদ্ধ বিষয় নয়, সারা ভারতবর্ষের লোক দেখে বাংলার থেকে কি কি ধরনের সাংসদ আমরা পাঠাচ্ছি, কোনটা মহুয়া মৈত্র, কোনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কোনটা অভিষেক ব্যানার্জি, এই তো হচ্ছে এদের এক একজনের নমুনা। হ্যাঁ, এদের মধ্যে পজিটিভ নেগেটিভ কিছু নেই, তৃণমূল শব্দটাই আসলে সেটাই সম্পূর্ণভাবে নেগেটিভ। কেউ এখন কোনো রকমভাবে ওই ঘোমটা পরে নিলে সে নিশ্চয়ই সতী হয়ে যেতে পারবে না, এটুকু আপনি নিশ্চিত থাকুন। আমি একটু নীলাদ্রিয়া নৌনিতার কাছে আসবো। নীলাদ্রিদা, আমরা বিধানসভা নির্বাচনের পরে, শপথ গ্রহণের পরে আমরা দেখছিলাম যে এই যারা আর কি যে কখনো শূন্য কখনো একের মধ্যে বিচরণ করেন, তারাও বলতে শুরু করেছিলেন, তারা তৃণমূলের সঙ্গে তো একই সুরে ছিলেন, মিলে সুর মেরা তুমারার মতো, যে বিজেপি হচ্ছে বাঙালির শত্রু, বাঙালির শত্রু, বাংলা ভাষার শত্রু, আর বাকি তৃণমূল কংগ্রেস একমাত্র যারা নাকি বাঙালির ধামাধারী, বাংলা ভাষা বাঙালির জন্য তারা প্রাণপাত করছে। সমস্ত আমি দেখেছি বিভিন্ন সময়তে, বাংলা একাডেমি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, ভাষা সাহিত্য শিল্প, এই কবিতা সম্মেলন, এই সম্মেলন, সব জায়গা থেকে তৃণমূল এবং সিপিএম কিরকম মিলেমিশে এক সুর হয়ে বলেছে আমরাই তো, মানে আমরা ছাড়া আর কে, আর তো কেউ বাংলা ভাষার জন্য কেউ নেই, কথা বলার কেউ নেই, এই নেই সেই নেই। যখন বিধানসভায় যখন শপথ গ্রহণ হয়, তখন তারা বলতে শুরু করেছেন যে এই তো কয়েকজনকে বিজেপি সিলেক্ট করে পাঠিয়েছে, তারা তো শপথটাও করতে পারছে না, তারা তো একেবারেই নিরক্ষর, নিজের নাম সাইন করতে পারছে না। আমার বক্তব্য, মানুষের জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে মানুষের জন্য সে কি কাজ করবে, তার দলীয় আদর্শ মেনে চলবে কিনা, মানুষের জন্য কাজ করতে পারবে কিনা, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি ধরে নিলাম শিক্ষা হলো, শিক্ষা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তাহলে এই ধরনের শিক্ষিত নর্দমা গোছের এলিমেন্টদের আমরা কি বলবো, যারা এতদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছে, দুর্গন্ধ ছড়িয়েছে, এখনো ছড়াচ্ছে? নীলাদ্রিদা। স্বর্ণালী, আমার মনে হয় আপনি একটা ভুল করছেন, আপনি বাম আর তৃণমূলকে আলাদা করে দেখছেন। আমার কাছে ওটা একটা কয়েনের দুটো পিঠ। না, আমি তো বললাম মিলে সুর মেরা তুমারা, একই জিনিস, একই সঙ্গে তাল মিলিয়ে তারা একই কথা বলে গেছে। এই যে এখন বালিশচাটা বলে যাকে বলা হচ্ছে, তিনি এক সময় বাম ছিলেন, তারপর তৃণমূল হয়েছিলেন, এখন আবার বেরিয়ে এসে বিদ্রোহী কি সব করছেন। তৃণমূলে ভর্তি বাম, সুতরাং তৃণমূল এই বাম প্রভাবেই পতনটা হলো, এটা আমি পরিষ্কারভাবে বলছি। তৃণমূলের এইভাবে পতন হতো না যখন সজলদার মতো মানুষেরা ছিলেন, শুভেন্দুদার মতো মানুষেরা ছিলেন, তখন আমরা অন্য তৃণমূল দেখেছি। আজকের এই তৃণমূলটা হচ্ছে বামপন্থী তৃণমূল, আর বামেদের ট্র্যাডিশন এটা। বাম দলগুলো দেখুন, কোনো কমিউনিস্ট কান্ট্রিতে কোনো মহিলা কখনো প্রধান হননি, ভারতবর্ষেও কোনো কমিউনিস্ট দলে মহিলা প্রধান নেই। ওরা চরিত্রগতভাবে নারী বিদ্বেষী, ফাঁকা ফ্যাটে লেনিন বোঝাতে পারে, কিন্তু নারীদের ক্ষমতায়ন করতে পারে না, এটাই তৃণমূলের চরিত্র। আর আজকে জানেন, আপনাদের শোতে দাঁড়িয়ে তৃণমূলের আধুনা নেতা কি কোন তৃণমূলে আছেন, অবশ্যই এখন বালিশচাটায় গেছেন, উনি বলেছেন ধর্ষণ কপ্রকার, নাম হচ্ছে মদন মিত্র। 6টা শ্রোতে বলছেন ধর্ষণ কপ্রকার, লাইভ টিভিতে। এটা হচ্ছে তৃণমূলের নারী নিয়ে চিন্তা, এবং ওরা সংস্কৃতি নিয়েও কোনোভাবে চিন্তিত নয়। এই যে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হলো, যে বাংলা ভাষায় সব কমিউনিকেশন হবে, আমার মতে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। রবীন্দ্রনাথে যে মাতৃভাষায় শিক্ষার কথা বলেছিলেন, তার একটা প্রতিফলনের মধ্যে আছে। একজনও তথাকথিত বামকে দেখেছেন একে সাধুবাদ জানাতে?
ভাষার যে অপবিত্রতা, আজকে তৃণমূলকে দোষ দেওয়া হয়, বাম আমল থেকেই সেটা শুরু হয়েছিল। বাম নেতারা একের পর এক সিঙ্গুর নন্দীগ্রামের পর যে বক্তব্য রেখেছেন, সঙ্গে এটা একটা 50 বছরে বাংলার ওপর অভিশাপ নেমে এসেছিল বাম এবং অতিবাম শাসনের। সেই অভিশাপ থেকে বাংলা মুক্তি পেয়েছে, আর এই অভিশাপের কেন্দ্রবিন্দু ছিল নারী বিদ্বেষ। সিপিএম আমলে যে ধর্ষণ হয়েছিল, ধর্ষণের পর জ্যোতিবাবু বলেছিলেন, স্বর্ণালী যদি আপনার মনে থাকে, ওরা ওখানে গেছিল কেন? এরকম ঘটনা তো ঘটেই থাকে, এরকম তো কতই হয়। এরকম। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শরীর থাকলে ধর্ষণ হয়, 8টার পর মেয়েদের বেরোনো উচিত নয়, নাইট ডিউটি করা উচিত নয়। আর তৃণমূলে যদি সবচেয়ে বড় নারী বিদ্বেষী কেউ থাকে, আপনারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, আমার মতে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অনুপ্রেরণা, ওনার অনুপ্রেরণাই এই নারী বিদ্বেষ। স্পষ্ট ভাষায় বলছে, ওনার অনুপ্রেরণাই নারী বিদ্বেষ, কেন্দ্রবিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমি সিরিয়াসলি আজকে মানে একটা এডিটোরিয়াল কোয়েশ্চেনই করছি, যে আমরা বলছি যে বঙ্গে বিনিয়োগ হচ্ছে, শুভেন্দু অধিকারী তিনি বিধানসভা দাঁড়িয়ে বলছেন, তাপস রায় তিনি বলছেন বিধানসভা দাঁড়িয়ে দরকার পড়লে প্রত্যেক জায়গায় তিনি দুয়ারে দুয়ারে নিজে যাবেন, কিন্তু শুধুমাত্র ভবিষ্যতের জন্য এই রিফর্মেশন তো নয়। আজকে গোটা দেশে বিভিন্ন জায়গা দেখছি রিফর্মেশন একটা নতুন করে আর ভেঙে চুরে নতুন করে সব তৈরি করার একটা দাবি দেওয়া উঠছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজনৈতিক ভাষা সন্ত্রাসের রিফর্মেশন কি করে হবে আমার জানা নেই। আমি দুটো বক্তব্য শোনাবো একবার। শুভেন্দু অধিকারী তিনি আজকেও বলেছেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন বিনিয়োগ নিয়ে, দুর্গাপুরের রোজগার মেলা নিয়ে বললাম শুরুতে, আরও দুটো বক্তব্য শুনুন একবার। अगस्त का 15 तारीख का बाद फिर आ रहा हूं दुर्गापुर में। 4000 करोड़ का एक इन्वेस्टमेंट मेरा हम लोग का रेडी है, उनका पास लैंड भी है, तो सब क्लियरेंस मिल गया है, आगे भी चलते रहेगा। मेरा साथ बड़ा बड़ा ग्रुप का मीटिंग शुरू हो गया, और भी बाकी है, ज्यादा दिन नहीं हुआ। LNT ने मीटिंग किया, लसन एंड टूब्रो, उन्होंने यहां बड़ा प्लान लगा रहा है, इन्वेस्ट कर रहा है। गौतम अदानी जी का साथ उन्होंने मुझे बेस्ट विशेष दिया था 5 मई को, उन्होंने अपने डायरेक्टर और अपने बेटा को भेजा था। मेरा साथ संजय गोयनका जी का साथ भी मीटिंग हुआ। एक बैटरी प्लांट और 2 प्लांट उन्होंने यहां इन्वेस्ट करने का कमिट किया है। फ्लिपकार्ट ने बड़ा कार्यक्रम कर रहा है, बड़ा इन्वेस्टमेंट कर रहा है। दुर्गा पूजा का पहले होरिंग घाटा में उनका एक बड़ा इन्वेस्टमेंट प्लान का इनॉग्रेशन भी हो जाएगा। बंगाल अभी तरक्की की ओर जा रहा है। দুর্গাপুর নিয়ে বক্তব্য রেখেছিলেন, এটা আমূল উদ্বোধনের দিন, এবং আজকে বিধানসভাতে আমি যেটা বলছিলাম টিমকে চালাতে, তাপস রায় শিল্পমন্ত্রী তিনি কি বলেছেন একবার শোনাবো। টাটার চলে যাওয়াটা নিশ্চয়ই দুঃখের। আমি তো বলেছি, মুখ্যমন্ত্রী যদি বলেন, মুখ্যমন্ত্রী গেলে তো কোনো কথাই নয়, আমাদের ডিপার্টমেন্ট আমরা সমস্ত করে দেবো, সমস্ত কিছুই ঘোষণা এবং যা যা করার তিনি করছেন এবং করবেন। যদি যেতে হয় আমি যাব, এবং রতন টাটা তো বেঁচে থাকলে আমি পায়ে ধরে তাকে নিয়ে আসতাম। বাংলার জন্যে মাথা হেঁট হওয়া নয়, বাংলার নব প্রজন্মের জন্য, বাংলার শিল্পের জন্য আমি যাব নল টাটার কাছে, আমি যাব চন্দ্রশেখরজির কাছে, আমি যাব অভিমান হতো আদিত্য বিড়লা গোষ্ঠীর কুমার মঙ্গলমজির কাছে, আমি যাব আদানিজির কাছে, আমি যাব আরো যারা 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 রয়েছেন তাদের সকলের কাছে, বাংলার নব প্রজন্মের জন্য। শুধু মুখে বললে তো হবে না, কিছু না করে শুধু মুখে বললে হবে। তবে এটাও শুনে রাখুন আপনারা যারা কটাক্ষ করছেন, মিৎসুবিশি আসছে। আমি নবনীতার কাছে নবনীতা, যখন এই ধরনের কথাগুলো শোনেন, বা যখন বাংলা আমরা বলি কি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এতদিন ধরে 5 বছর ধরে কথা বলেছি, আলোচনা করেছি, ডিবেট করেছি, চিৎকার করেছি, রাস্তায় দাঁড়িয়ে কভারেজ করেছি বিভিন্ন বিক্ষোভ অ্যাজিটেশনের, যখন আজকে দেখা যায় যে একটার পর একটা দরজা খুলে যাচ্ছে, একটার পর একটা সুযোগ সামনে আসছে, ঠিক সেই সময়তে কি মনে হয় যে শুধুমাত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইগুলো প্রয়োজনীয় স্টেপ নয়, একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও কিছু রিফর্মেশন দরকার? আমি
তোমার সাথে সম্পূর্ণ সহমত হয়ে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, অনেকদিন ধরেই বলতে ইচ্ছা করছে, যে তাপস রায়, মন্ত্রী তাপস রায় তৃণমূলের মতো একটা বর্বর দলে থাকাকালীন যে ভুল করেছিলেন, সেই ভুলটা সততার সঙ্গে গলা উঁচু করে ক্ষমা চেয়ে নতুন করে ভুলটাকে শুধরানোর ক্ষমতা রাখেন। I proudly say this and I really appreciate it. সত্যি এটা অত্যন্ত মানে খুবই অ্যাপ্রিসিয়েবল একটা বিষয়। আমরা অনেকেই ভুল করি এবং অনেকেই ভুল করে, বালিশ চাটা, চটি চাটা অনেকেই ভুল করেন, কিন্তু ভুলটাকে স্বীকার করে নেওয়ার মধ্যে যে একটা সততা রয়েছে, সেটার জন্য একটা ধক লাগে, আমার মনে হয় তাপসদার মধ্যে সেটা রয়েছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। এবার আসে তুমি যেটা প্রশ্নটা করলে, সেটা হচ্ছে যে আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি বা কি রেখে যাবো, এই কল্যাণ ব্যানার্জির মতো কিছু লোককে, মদন মিত্রের মতো কিছু লোককে, নাকি আরও কিছু নতুন আসতে চলেছে। আমার মনে হয় বিজেপি গভর্নমেন্টে যতদিন থাকবে ততদিন আমার মনে হয় তার যতটা সম্ভব তিনি উন্নয়ন করতে পারবেন, কিন্তু এখানে যেটা বাধা সাজছে, মানে বাঁধ সাজছে যেটা, সেটা হচ্ছে এই 15 বছরে যা অবনতি হয়েছে সেটাকে তো কভার আপ করে তারপরে নতুন করে কিছু করতে হবে। দ্যাট উইল টেক আ মিনিমাম টাইম। মানে সবে 2.5 মাসের বাচ্চাকে 2 মাসের একটা বাচ্চা 15 বছরের ধারী ছেলের করা অন্যায়কে তো কভার আপ করতে পারে না। দ্যাট উইল টেক আ মিনিমাম টাইম। এখন কল্যাণ ব্যানার্জি কতটা নির্লজ্জ আর বেহায়া, তার জন্য দুটো জিনিস আমি বলবো। সেটা হচ্ছে, একটা সময় এই কল্যাণ ব্যানার্জি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমি নাকি অভিষেক ব্যানার্জি, একটা সময় বলেছিলেন। তখন মমতা ব্যানার্জি কিন্তু অবলীলায় অভিষেক ব্যানার্জিকে মানে বেছে নিয়েছিলেন বা কল্যাণ ব্যানার্জিকে ছেড়ে, তা সত্ত্বেও উনি কিন্তু দলেই রয়ে গেছিলেন। কিন্তু তার আগে উনি বলেছিলেন উনি যদি অভিষেক ব্যানার্জিকে মানে বেছে নেন তাহলে আমি দলে থাকবো না। কিন্তু মমতা ব্যানার্জি যখন অভিষেক ব্যানার্জিকে বেছে নিলেন, তা সত্ত্বেও কিন্তু উনি বেহায়া নির্লজ্জের মধ্যে দলে থেকে গেছিলেন। আজকে ওনার যেই সাসপেন্ড হওয়া বা যা যা হচ্ছে, এটা তো সময়ের অপেক্ষা, কারণ অহংকার যে করে তাকে একদিন মাটিতে পড়তেই হয়। কথায় আছে, অতি অহংকার করো না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমি নিজে দেখেছি, আমরা মনে হয় অনেকেই দেখেছি যারা আমরা কোর্ট প্র্যাকটিস করি, হাইকোর্টে এত বছর ধরে রয়েছি, উনি জুনিয়র এবং সিনিয়রদের সাথে কি ব্যবহার করেছে। কৌস্তবদার সাথে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, একটি মামলা আমার চোখে দেখা, ঠিক কি ব্যবহার উনি করেছেন। আমরা যখন সওয়াল জবাব করি তখন অটোমেটিক্যালি একের উপরে একটা কথা হয়েই যায়, কোয়াইট ন্যাচারাল, এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই। তারপরে আমরা বেরিয়ে এসে আবার চাও খাই, এটা খুব নর্মাল ব্যাপার একটা, আফটার অল উই অল আর কলিগস। কিন্তু উনি পার্সোনালি সেটাকে নিয়ে গিয়ে মামলার মাঝখানে কিভাবে যে মানে ভৎসনা করেছেন কৌস্তবদাকে, আই হ্যাভ সিন ইট। এবং এটা শুধুমাত্র কৌস্তবদা নয়, এবং সেভারাল এক্সাম্পল আমি দিতে পারি। সেটা কি এমনি মানে কুৎসিত ভাষায়, অশ্লীল ভাষা? দেখুন, কোর্টের সামনে তো কুৎসিত ভাষায় বলা যায় না, সেটা তো কখনোই পসিবল নয়। কিন্তু না, সেটা উনি বলেননি, আমি শুনিনি। কিন্তু যে ভাবে একটা জুনিয়রের সাথে কথা বলা যায়, একটা তো মিনিমাম ডেকোরাম আছে, অ্যাজ পার অ্যাডভোকেটস অ্যাক্ট একটা মিনিমাম ডেকোরাম আছে, একটা অ্যাজ এ হিউম্যান বিং একটা মিনিমাম ডেকোরাম আছে। সেই ডেকোরামটুকু উনি মেনটেন করতে পারেন না, কারণ উনি ওনার বক্তব্যতে জুনিয়রে ভাই, জুনিয়র হোক সিনিয়র হোক, আফটার দ্যাট পারসন ইজ এ হিউম্যান বিং। যে টোনে যেভাবে অহংকারে মটমট করেছেন এতদিন কল্যাণ ব্যানার্জি, এটা তো সময়ের একটা ফল ছিল, এর বাইরে আর কিচ্ছু নয়। আর এই শহীদ দিবসের নামে যে আগেও বলেছি, বারংবার আমরা শো করেছি, আমার মনে হয় তোমার মনে আছে স্বর্ণালী, যে শহীদ দিবসের নামে যেই যথেচ্ছাচারগুলো করা হয়েছে, নাচা গানাগুলো করা হয়েছে, এটার একদিন শেষ হওয়ার দরকারই ছিল। এবং কল্যাণ ব্যানার্জি এই যে অনেকক্ষণ ধরে সময় নিয়ে বলেছেন বা বলেননি, এই পুরো বিষয়টা আমি বুঝতে পারছি না উনি চটি চাটা ছেড়ে কি বালিশ চাটা দলে যেতে চাইছেন না কি করতে চাইছেন, আমি বুঝতে পারছি না। কারণ আমি এত বছর হাইকোর্টে প্র্যাকটিস করে আমি কোনোদিনও ওনাকে দেখিনি কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে বা কারোর সাথে হাই হ্যালো করে চাকেন, আমি দেখিনি। হয়তো না আমার ভুল হতে পারে, আমার চোখের অত সৌভাগ্য হয়নি, সেটা হতে পারে, কিন্তু অ্যাজ আ পার্সন আমি একদম বলতে পারি হি ইজ নট আ গুড পার্সন। আমি জানি না যে আমাদের বাংলায় অনেক তো বিপ্লবী বুদ্ধিজীবী থাকার মতো অনেকে আছেন, আমি জানি না কি তারা কখনো কি ভুল করেও এই যে এই ধরনের ভাষা সন্ত্রাস নিয়ে কোনো রিফর্মেশন চেয়ে কোনো মিছিল টিছিল করবেন না, কোনো রাস্তায় ফাস্তায় বেরোবেন না, কারুর বলবেন না কোনো রকম কিছু। এতদিন ধরে যারা এনাদেরকে সামনে রেখে এগিয়েছেন, এত কিছু অনেক শিল্প সাহিত্য সম্মেলন করেছেন, তাদের কোনো দাবি দেওয়া থাকবে না, তারা তো বিভিন্ন রিফর্মেশন নিয়ে খুব চিন্তিত থাকেন, কিন্তু নিজের রাজ্যে ভাষা সন্ত্রাস নিয়ে তারা চিহ্নিত থাকবেন না কখনো। আমি সুদীপ্তার কাছে আরো একটু রিয়াকশন নিয়ে নেবো। সুদীপ্তা, কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যে আপনি হিস্টোরিক্যালি যদি দেখেন, 1967-68 থেকে এই ভাষা সন্ত্রাসটা শুরু হয়। প্রথম করেন এটা হরেকৃষ্ণ কোনার, তারপর প্রমোদ দাশগুপ্ত ওই সময় করেন, তারপর বোধহয় বিনয় কোনার, অনিল বসু এরা।
তৃণমূল ক্ষমতায় অনিল বসু, আসার পর অনিল তো বসু। আপনি দেখেছেন যে অনিল বসু হ্যাঁ। এবং তৃণমূল ক্ষমতায় আসার পর আপনি দেখেছেন এদের বিভিন্ন নেতা বিভিন্ন সময় খুব নির্লজ্জ হবে, কেউ কেউ ধরুন খারাপ কথা বলে, আর কেউ কেউ ধরুন মানে অশ্লীল, যেমন এই মদন মিত্র একজন মহিলার সঙ্গে ঘুরে এসছে একটা অশ্লীলভাবে তার একটা মানে বই প্রকাশ, এবং আরো এদের বহু লিডার মানে এরা মানে একদম নির্লজ্জের মতো মানে সব বিভিন্ন কাজ করে গেছে, বিভিন্ন অশ্লীল কথা বলে গেছে। আর অশ্লীলতম যদি কেউ হয়ে থাকে সে হলো এই কল্যাণ ব্যানার্জি। আর আরেকটা জিনিস আমি যেটা শুনেছি এবং এটা বহু IAS IPS বহু বড় অফিসাররা সাক্ষী আছে, মমতা ব্যানার্জির কিন্তু মানে মানে একবার ঘরের মধ্যে তার মুখ কিন্তু খুব খারাপ, এমনকি উনি নাকি শুনেছি অমিত মিত্রকে যে ভাষায় কথা বলেন সেও বেশ মানে আমি জাস্ট ইয়ে করছি না, কারণ এখন আমার এগেন্স্টে কেস দিলে কেউ সাক্ষী দিতে আসবে না, কিন্তু বহু মানুষ সাক্ষী আছে মমতা ব্যানার্জির ভাষা সম্পর্কে। অভিষেক ব্যানার্জি খুব খারাপ ব্যবহার করেন তার নিজের লোকেদের সঙ্গে। আর এরপরে আপনি দেখবেন মহুয়া মৈত্র, যিনি নিজে কতগুলো গালাগাল দেন, মহুয়া মৈত্র তো 3-4 বার বোধহয় সংসদে বেরিয়ে গেছে, মানে 2 অক্ষর 4 অক্ষর বেরিয়ে গেছে, তিনি দেখবেন বাইরে এসে বলেন যে এরা মহিলা বিরোধী, ও মহিলা বিরোধী, এটসেট্রা জ্ঞানের কথা বলে। হ্যাঁ, ওই স্পোকেন ইংলিশটা জানেন, বাকি কিছু না জানো, স্পোকেন ইংলিশ জানলে আমাদের তো 200 বছর আমরা পড়াদিন ছিলাম, তো আমাদের 7 খুন বাপ। তো এক কথায় বলতে গেলে এরা অত্যন্ত অসভ্য। আর দ্বিতীয় আরেকটা কথা বলি, আপনি ডেভেলপমেন্টের কথা বলছিলেন, আমি আপনাকে অল্পের উপর বলি, মুখ্যমন্ত্রী এই যে ক্ষমতায় আসার পর বাজেট পেশ করার আগে, মানে বাজেট পেশ করার আগেই কেন্দ্রীয় যে প্রকল্পগুলোকে উনি গ্রিন সিগন্যাল দিয়েছেন না, তাতে আমাদের রাজ্যে যে কনস্ট্রাকশনে যে লেবাররা যায়, যারা টোটাল পরিযায়ী 75% সেটা যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, নেক্সট ইয়ার থেকে কনস্ট্রাকশন পরিযায়ী শ্রমিক বাঙালি পাবে না, কেরালা পাবে না, কর্ণাটক পাবে না, অন্ধ্র তামিলনাড়ু পাবে না, এত এখানে মানে কাজ আসছে। এছাড়া ধরুন বিভিন্ন ইন্ডাস্ট্রি আসছে, এখনো তো আমাদের রাজ্যে প্রপারলি নীতি আয়োগ, রাজ্য নীতি আয়োগ তৈরি হয়নি, কারণ মমতা ব্যানার্জিরা তৈরি করেননি, মানে কতটা মানে ইয়ে হতে পারে 10 বছর তৈরি করেননি সেই জিনিস। বিভিন্ন আমাদের আরো কিছু অফিসার নিয়োগ করা হবে, তারপর তো চটচট করে এগোবে। মানে আমি বলছি আগামী দিনে মানে কলকাতা বা বেঙ্গল কোথায় যাবে, মানে কোচবিহার টু কাকদ্বীপ, সেটা এরা ভাবতেই পারছে না। এখন এরা তার মাঝখানে যেটা করছে, ইমেজটাকে আরেকবার খারাপ করার চেষ্টা করছে, যাতে লোকে বাঙালিদের সম্বন্ধে খারাপ কথা ভাবে আর কি, যাতে বাংলায় লোকে ইনভেস্ট না করে, তার জন্য বাইরে আমাদের ইমেজটাকে এই কল্যাণের মতো লোকেরা খারাপ করছে আর কি, মানে এইটুকুই বলতে পারি। আমরা বলি কি আমাদের বাংলা আবার এগিয়ে থাকবে, বাংলা আজ যা ভাবে আগামীকাল তা ভাববে, তা নিয়ে আমরা আগামীকাল কি ভাববে, বাংলা কি রাস্তা দেখাবে, তার থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে মনে হয় যে বাংলার লোকজনরা বাইরে গিয়ে যে ধরনের উদাহরণ তৈরি করছে, তাতে আমাদের মুখের উপরে আরো কতখানি কালি লেপা হচ্ছে। কাজী মাসুম আক্তার রয়েছেন, কি বলবেন কাজীদা? দেখুন, কি অভূতপূর্ব কর্মফল, কি অভূতপূর্ব বিড়ম্বনা। সংসদে ঘাড় ধাক্কা, সাসপেন্ড করলেন, বিধানসভায় ঘাড় ধাক্কা, সাসপেন্ড কুণাল ঘোষ। কুণাল ঘোষ কিন্তু গালিগালাজে সাসপেন্ড হননি, কাদের দ্বারা? তৃণমূল দলের লোকেদের দ্বারা, তার সঙ্গী সাথীদের দ্বারা। কর্মফলের বিড়ম্বনা। তুমি একটু আগে বলছিলে যে কল্যাণ বাবুর মুখটা নর্দমা। আমি 10 বছর ধরে বলে এসেছি টুথপেস্ট আর ব্রাশ দেব, যারা তার কাছে সাংবাদিকরা যায় যে ওনার মুখটা অন্তত ব্রাশটা করে দাও। তো আমি বলছি, অভিযোগ যে করা হয়েছে, মিতালি বাগরা অভিযোগ করেছে যে তাদের নাকি ইজ্জতহানি হয়েছে তার কথাবার্তায়। তো মাননীয় তো মহিলাদের ইজ্জতহানি হলে ক্ষতিপূরণের বন্দোবস্ত করেছে, তো তার বই বেচার টাকায় একটু মিতালি বাগদের ক্ষতিপূরণ তো দিতে পারে। আর মা মাটি মানুষের মাকে যত ধরনের লাঞ্ছনা করা যায়, সে দায়িত্ব তো কল্যাণ অনেক আগেই নিয়েছিল। অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন জাস্টিসকে কেন্দ্র করে তার কথাবার্তা কি আমরা ভুলে গেছি? তিনি তো বারবার কথা বলেছেন। আমি শুধু একটা কথা বলবো, একটু আগে আমার ঘরে আপার প্রাইমারির যোগ্য বঞ্চিত 2016 সালের শিক্ষক শিক্ষিকাদের দল এসেছিল, কাঁদছিল, তাদের চাকরি হয়নি, তাদের চাকরি অন্য কেউ খেয়ে নিয়েছে। আজ শিল্পকে দাঁড়িয়ে দিয়েছে, রতন টাটারাও কেঁদেছে, প্রাপ্য চাকরি প্রার্থীরাও কাঁদছে, রতন টাটারাও পৃথিবীতে কেঁদে চলে গেছে, পৃথিবীতে নেই তারা। আজকে সরকার দুর্নীতি দমন করার জন্য ক্যাগ করার কথা বলছে, শিল্পপতিদের আনার কথা বলছে,
যাদের চাকরি যাচ্ছে তাদের চাকরিতে ফেরানোর কথা বলছে, আর মাদের বাঁচানোর কথা বলছে। মা, বাংলার মর্যাদা, বাংলা মা, ভারত মা, তার মর্যাদা রক্ষা করার কথা বলছে, সুকিট করার কথা বলছে না। আমাদের সময় একটা প্রশ্ন একটু সজলটাকে করবো ছোট করে, যে লেফট ব্রিগেড মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে খাপ পঞ্চায়েত বসে এতদিন পর্যন্ত এবং এখনো আপনারা ক্ষমতা আসার পরও, যে বিজেপির শিক্ষা, বিজেপি মানে নারী বিদ্বেষ, বিজেপির চরিত্র, বিজেপির ভাষা বলে অনেক সময় বিভিন্ন সময়তে সোশ্যাল মিডিয়াতে খাপ পঞ্চায়েত বসায়, তাদের ক্ষেত্রে তারা কি এই সমস্ত জিনিস আদৌ দেখতে পায়, নাকি সেক্ষেত্রে এটাও তাদের কাছে একদম মধুর মতো মিষ্টি লাগে? না, ওদের এক একটা চোখে এক এক রকম পাওয়ার। ওরা যে চোখটা দিয়ে দেখে সেই চোখটা দিয়ে যতটা দেখা যায় ততটা দেখে। আমি আপনাকে একটা কথা বলি যে দেখুন, বামপন্থী মানে হচ্ছে একটা অতৃপ্ত আত্মা, এদের আপনি জীবনে তৃপ্ত করতে পারবেন না। এদের আপনি যাই করুন, এরা আপনাকে, আপনি যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে, যে মোদী যদি কালকে বলেন সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি দেখবেন এই রাজ্যের থেকে শুরু করে একদম অন্ধ্রপ্রদেশের কোর জঙ্গলের ভেতরে থাকা নকশালটা অব্দি একই কথা বলবে যে সূর্য পশ্চিম দিকে ওঠে। এরা সভ্যতার পরিপন্থী, এরা নিজেদের আবার প্রগতিশীল বলবে। এরা শিক্ষিত হবে, কিন্তু শিক্ষিত হলে এরা মানুষ হবে না। এরা শিক্ষিত হবে কিন্তু এরা মানুষ হবে না। এরা নিজেদের প্রগতিশীল বলবে, এরা কম্পিউটারের বিরোধিতা করবে। এখন এরা রবীন্দ্রসঙ্গীত গাইবে, রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলবে, নেতাজিকে তেজর কুকুর বলবে। সামনে 26শে জানুয়ারি এরা আবার নেতাজির গলায় মালা দেবে, দিয়ে আবার বিজেপি সমালোচনা করবে। এ একটা অদ্ভুত চরিত্র। এদের কাছে সাভারকার হচ্ছে এখন পলায়নকারী, আর নেতাজি হচ্ছে একদম দেশমাতৃকার একমাত্র সন্তান। কিন্তু এরা নেতাজি যখন ছিলেন তখন নেতাজির সাথে এরা যে ব্যবহার করেছিল সেটা পৃথিবীর মানুষ ভুলে যায়নি। তাই জন্য এই ধরনের ভাষা সন্ত্রাস, রাজনৈতিক ভাষা সন্ত্রাস এদের কাছে প্রতিবাদ করার মতো কিছু বিষয় দাঁড়ায়। আমি বলছি রাজনৈতিক ভাষা সন্ত্রাসে সিপিএম ছিল এদের বাবা। আমি বলছি প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন পুলিশের বন্দুক, প্রমোদ দাশগুপ্তই সম্ভবত বলেছিলেন পুলিশের বন্দুকের নলে কি নিরোধ লাগানো আছে, এই শব্দটা ব্যবহার করেছিলেন। গুরু হবে, হ্যাঁ তা হতে পারে। অনিল বিশ্বাস কাপড় তুলে দেখিয়েছিলেন, এই তৃণমূল অতটাও পারিনি, অনিল বসু হয়তো সেই জন্যই হয়তো অনিল বসু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানে ভয়ঙ্কর খারাপ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। সময় একদম শেষ। আমি বলি যে যদি এই পশ্চিমবঙ্গ কিছু রিফরমেশন দরকার, আমি জানি না এখানে হয়তো কেউ আসবেন না, কেউ বিক্ষোভ করবেন না, অনশন বিক্ষোভ দেখাবেন না, কিন্তু পশ্চিমবঙ্গে একটা ভাষার সন্ত্রাসের উপরে সত্যি রিফরমেশনের দরকার রয়েছে। এবং সেক্ষেত্রে জানি না একযোগে কারা এটাকে হাত মেলাবেন, কারা এটাকে প্রতিবাদ করবেন, কারণ অনেকেই তো এদেরকেই আবার গুরু মনে করে এতদিন পর্যন্ত পুজো করে এসেছেন, তাই না? সময় একদম শেষে বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH